লোকেরই সেটি নিয়ে ভয় আছে, আতঙ্ক ভয় আছে। তো এটা ছোঁয়াচে স্যার, এই যে স্কিনের আপনার সেটি হচ্ছে বা ভার্টিলিগো যদি কারোর খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো রকম একটা অস্ত্রোপচার বা স্কিন গ্রাফটিং, একটা নর্মাল মানুষের একটা মিথ আছে যে একটা যে কোনো সাদা দাগ দেখলে যে এটা সেটি, কারো হয়তো কোনো একটা অঙ্গে বা কোথাও একটা জায়গায় একটা সেটি দেখা যাচ্ছে চিহ্ন, তো সেটা কি কন্ট্রোলেবল বা সেটা কি পুরোপুরি কিউরেবল? না, এটা ডিপেন্ড করছে কতটা অংশ হয়েছে। নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালিতে আমি সোমালি, আপনাদের সকলকে স্বাগত। অন্যবারের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং আজকে আমার সাথে আমি যাকে পেয়েছি তিনি তার অমূল্য সময় আমাকে দিয়েছেন এই পডকাস্টের জন্য। প্রথমেই বলি স্যারকে অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। সিনিয়র ডার্মাটোলজিস্ট কলকাতা ডক্টর সঞ্জয় ঘোষ স্যার। আজকে ওনার থেকে আমরা একটা বিশেষ ত্বকের সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা কম বেশি সবাই হয়তো জানেন এবং ভয়ও পান, সেটা হচ্ছে ভার্টিলিগো। স্যার আলোচনা শুরু করি আমরা। তো স্যার প্রথমে আপনাকে যেটা জিজ্ঞাসা করবো স্যার, হচ্ছে ভার্টিলিগো বা সেতি বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে কি? এটা ত্বকের একটা অসুখ। এটা ত্বকের একটা অংশ সাদা হয়ে যায়। এই সাদাটা হচ্ছে ইউজুয়ালি যেমন দুধের মতো বা এনামেলের মতো সাদা, মানে একদম পরিষ্কার সাদা, আবছা সাদা না। তো এটা ত্বকের বিভিন্ন জায়গায় হতে পারে, ত্বকের যে কোনো জায়গায়। তো এই অসুখটা অনেকেরই হয়, ভারতবর্ষে অন্য দেশের তুলনায় একটু বেশি হয়। সেই কারণটা আমরা পরে ব্যাখ্যা করছি। তো এটা এমনিতে ওই ত্বকের ওই জায়গাটা কোনো সেন্সেশন থাকে না, মানে ওখানে যে সার কম, চুলকাচ্ছে, এইসব জিনিস সামান্য হয়। কখনো কখনো হালকা লাল হতে পারে। নর্মালি এটা সাদা রঙের প্যাচ, এটা বডির যে কোনো জায়গায় হতে পারে। স্যার লোকের এই সেতি নিয়ে ভয় আছে, আতঙ্ক ভয় আছে, তো এটা কি ছোঁয়াচে স্যার? না, এই আতঙ্কটা একদম মন থেকে দূর করে দেওয়া উচিত। আমরা বারবারই বলি এটা 100% ছোঁয়াচে নয়, মানে একেবারেই ছোঁয়াচে নয়, কথাটা আমি পরিষ্কার বলতে চাই। মানে একটা ভদ্রলোকের যদি হয়, তার পাশেই যদি তার ওয়াইফ শোয়, 10 বছর শুলেও সেই স্মৃতি তাকে সংক্রমণ করবে না। মানে এটা একটা ভুল মানুষের ধারণা। তো এটা আমি পরিষ্কার ক্লিয়ার বলছি যে এটা কোনোভাবেই কোনো রকমভাবে ছোঁয়াচে না। স্যার বংশগত বা জেনেটিক ফ্যাক্টর কি কাজ করে? হ্যাঁ, এই বংশগত ব্যাপার বা জেনেটিক একটা ব্যাপার আছে, এটা 25%-এর মতো। কিন্তু একটা জিনিস এখানে খুব ক্লিয়ার বলার, এটা নিয়ে লোকের খুব মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে সেটি একজনের হয়েছে, ধরুন বাবা বা মার, তার ছেলে মেয়ের হবে কিনা, এইটা কিন্তু কোনো নির্দিষ্ট নয়। মানে একজন বাবা মার সেতি আছে মানে, আমরা প্রচুর পেশেন্ট দেখি তার ছেলে মেয়ের কারোর সেতি নেই বা কোনোদিন হয়নি। তো সেই জন্য বংশের একটা গতি থাকে, সে অনেক লোকেরই থাকে, কিন্তু এটা পুরোপুরি 100% জেনেটিক নয় যে বাবার থাকলেই যে বাচ্চারা হবে, বা উল্টোটাও আর কি। মা বাবা অনেকে বলেন যে আমার অতীতে ছিল না, তো অতীতে থাকতেই হবে এমন কোনো কথা নেই। তো সেই জন্য বংশ একটা ব্যাপার আছে, কিন্তু আরও অনেক ফ্যাক্টর যেটা আমরা পরে আলোচনা করছি, সেই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। কিছু ক্ষেত্রে বংশ একটা ফ্যাক্টর, কিন্তু সেটাই সব ফ্যাক্টর না। এই যখন সেটি হচ্ছে বা কারো হয়তো শরীরে কোনো একটা জায়গায় প্যাচ বা হোয়াইট এরকম দেখা যাচ্ছে, তো নর্মালি কি কোনো নিয়ম আছে যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে এটা শুরুয়াত হয়, স্টার্টিংটা হচ্ছে? না, এর কোনো পার্টিকুলার শুরু নেই, যে কোনো জায়গায় হতে পারে, মুখে হতে পারে, চোখে হতে পারে, স্কিনের ত্বকে, হাতে পায়ে হতে পারে, শরীরের যে কোনো অঙ্গের যে কোনো ত্বকে, এবং মাথার মধ্যেও হতে পারে। মানে ত্বকটা সাদা হয়ে যায়, সুতরাং সেটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট নেই। সেটা কেন কোন জায়গায় হবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। স্যার এবার আমি একটু জানবো আপনার থেকে যে এই যে সেতি বা ভার্টিলিগো এটা কেন হয়? এটা মূলত একটা অটোইমিউন রোগ। অটোইমিউন আপনারা জানেন যে শরীরে কিছু অ্যান্টিবডির কাজ হচ্ছে বাইরের জীবাণু বা বাইরের ভাইরাসকে প্রতিরোধ করা, সেটা বডি নেচার তৈরি। কিন্তু কখনো কখনো অ্যান্টিবডি ভুলভাবে তৈরি হয়। এই ভুল তৈরি হয়ে তারা ত্বকেরই, মানে ত্বকে একটা কোষ আছে মেলানোসাইট, সেই মেলানোসাইটই আমাদের ত্বকের রঙটা তৈরি করে। এই মেলানোসাইট কোষটাকে নষ্ট করে দেয় ওই অ্যান্টিবডি, তার জন্যই মূলত ওই সেতিটা হয়। কিন্তু শুধু অটোইমিউন বললে রোগটাকে পুরো বোঝানো যাবে না, কারণ অটোইমিউন অনেক রোগ আছে। আর অটোইমিউনটা কেন হলো? একটা মানুষ ধরুন 40 বছরে হঠাৎ তার সেতি হচ্ছে, বা একটা বাচ্চার হঠাৎ সেতি, কেন তার অটোইমিউন হলো, এই নিয়ে প্রশ্ন। তো দেখা গেছে, এটা নিয়ে আমরা রিসার্চ করেছি, বিদেশে আমাদের পেপার পাবলিশ হয়েছে, সারা পৃথিবী সেটা মেনেও নিয়েছে, যে কেমিক্যাল অনেক সময় দায়ী, যেটার জন্য এখন নাম হয়েছে কেমিক্যাল ভিটিলাইগো, কেমিক্যাল সেতি।
আগে বলা হতো কেমিক্যাল লিউকোডার্মা হুম, আর সেতি আলাদা, কিন্তু এখন বিজ্ঞানীরা এবং আমরা এই নিয়ে বিদেশে অনেকগুলো পেপার করেছি, তাতে দেখিয়েছি যে কেমিক্যাল থেকে যে সেতিটা হয় সেটা কিন্তু সেতি, আচ্ছা, এবং সেতির অনেক ক্ষেত্রেই, এবং যদি আমরা একটা সেতি যার হয়েছে তাকে ঠিকমতো জিজ্ঞেস করি হুম, তাহলে কিন্তু বুঝতে পারবো কোনো কারণ তার পেছনে থাকতে হবে। আচ্ছা, এই কারণটা খুব ইম্পর্টেন্ট। তো ধরুন আমি কথা বলছি, মাথায় কলপ লাগিয়েছে কেউ, হুম, তার মাথাতে হবে এমন কিন্তু নির্দিষ্ট নয়, কারণ আচ্ছা। মাথার ত্বকটা অনেক পুরু, হুম, তার মাথায় লাগাচ্ছে, তার গায়ে স্নানের সময় জলটা ধুয়ে ধুয়ে পড়ছে, তার কিন্তু গায়ে সেতি হতে পারে। বা কেউ একটা বডি স্প্রে করছে, কালকে একজনকে পেয়েছি, হুম, সে বডি স্প্রে করছে বা ডিওডোরেন্ট ইউজ করছে, তার কিন্তু গায়ে অনেক জায়গায় সেতি হতে পারে। এটা আমরা খুব প্রায় পেয়ে থাকি। আচ্ছা, এখন হলেই আতঙ্ক তৈরি হয়, কিন্তু আমরা যদি একটু ভালো করে কারণটা দেখি বুঝবো একটা কারণ আছে। অনেকে ধরুন জামার যে রং, খুব ডিপ কালারের রং, জিন্সের যে ব্লু রং, হুম, এই রঙগুলো অনেক সময় খুব পাকা রং হয় না। হুম, লোকে প্রথম কিনে পরেন ভালো করে ওয়াশ না করেই, এই রঙটা ত্বকের সঙ্গে দ্রবীভূত হয়ে ওই আলটিমেটলি কিন্তু ওই অ্যান্টিবডি অটোইমিউন তৈরি করে। এবং তারপর কিন্তু ধরুন আরেকটা এখানে বলার ব্যাপার আছে, ধরুন মাথায় কারুর লাগালো, হুম, কিন্তু নট নেসেসারিলি যে সেই জায়গাটাই সেদিটা হবে। আচ্ছা, ধরুন আমি অনেকের আজকাল দেখবেন প্লাস্টিকের পলা, আগেকার দিনে পলাগুলো ছিল আসল পলা, যেটা পলা। আমাদের মা ঠাকুমারা পরতেন, হুম। এখন প্লাস্টিকের Artificial পলা, পলা হ্যাঁ যেটাকে আর্টিফিশিয়াল, বলে। এর থেকে প্রচুর সেতি আমরা দেখি। আচ্ছা, তো এইখানে যে পড়ছে, এই সেতিটা কিন্তু শুধু এখানে নয়, গায়ের অন্য জায়গাতেও হতে পারে। সেরকম রাবারের চটি পড়ে অনেকের হতে পারে, প্লাস্টিকের চটি পড়ে হতে পারে। কেমিক্যালে আমরা অনেক বড় লিস্ট করেছি, যাতে প্রমাণ করেছি যে এই কেমিক্যালগুলো, এবং সারা পৃথিবীতেই এই নিয়ে অনেক এখন কাজ চলছে, যেটা দেখানো যাচ্ছে। ধরুন টুথপেস্ট থেকে, হুম, টুথপেস্টে একটা সিনামিক অ্যালডিহাইড বলে কেমিক্যাল থাকে, ওইটা থেকে অনেকের ঠোঁটে সাদা হয়ে যায়। আজকাল রঙিন টুথপেস্ট অনেকে ব্যবহার করেন, রং থাকে তাতে। ব্লু রেড, হ্যাঁ, এই রংটা কিন্তু আমরা প্রচুর, আমার এক ছাত্র আমার আন্ডার রিসার্চ করেছে, তারা দেখানো গেছে যে ওই রং টুথপেস্টটা ইউজ করার পর থেকেই ঠোঁটটা সাদা হয়ে গেল। সেটা সেতি বলে আতঙ্ক শুরু হলো বাড়ির লোকে, কিন্তু দেখা গেল যে ওই কারণটা কিন্তু ওইটা, যতক্ষণ না ওইটা বন্ধ করা যাবে ততক্ষণ ওটা কিন্তু স্প্রেড থামবে না। সেরকম মহিলারা যে লিপস্টিক ইউজ করেন, লিপ লাইনার ইউজ করেন, চোখে যে আই লাইনার ইউজ করেন, মাস্কারা ইউজ করেন, এর প্রত্যেকটা থেকেই কিন্তু সেতি হতে পারে। আচ্ছা, এখন সবাইয়ের কিন্তু সব হবে না, এটা খুব বলার কথা। এইটা ঠিক করে ধরুন কেমিক্যাল হাজার হাজার, কিন্তু কোন কেমিক্যাল কার রিয়াক্ট, ধরুন একটা নিকেল পলে অনেকের অ্যালার্জি হয়, হুম, মানে যেটা আমরা ইমিটেশন বলি, হুম, তো এটা সবার হয় না। তো সেরকম কোন কেমিক্যালটা কাকে রিয়াক্ট করবে সেটা তার জিন ঠিক করে। তো আচ্ছা, কেমিক্যাল একটা বড় কারণ। আর আমাদের দেশে যেহেতু কেমিক্যালের স্ট্যান্ডার্ডটা, ধরুন ডিটারজেন্ট, হুম, লিকুইড সাবান, এই যে কোয়ালিটিটা, হুম, বিদেশে যেটা একটা কন্ট্রোল করা হয়, আমাদের দেশে সমস্ত ব্যবস্থা থাকতেও সেই কন্ট্রোল অনেক সময় থাকে না, যার ফলে এই স্ট্যান্ডার্ডটা বিদেশের তুলনায় আমাদের দেশে অনেকটা কম। এই কেমিক্যালটার স্ট্যান্ডার্ড, মানে যে ক্ষতিকারক কেমিক্যালটা কতটা পার্সেন্টেজ থাকবে বা থাকবে না, হুম, এগুলো নিয়ম আছে সবই, কিন্তু মানা হয় না, খুব বড় কোম্পানিও মানে না। হুম, না মানার জন্য এই ধরনের রোগ বাড়ছে। আমি এরকম মানে আমার যেহেতু বিদেশের এই নিয়ে রিসার্চ আছে, বিদেশ থেকে আমাকে পেশেন্ট জিজ্ঞেস করেছে, মানে বিদেশি পেশেন্ট তিনি, যে উনি একটা এশিয়ান কান্ট্রির, আমি কান্ট্রিটার নাম করছি না, একটা চশমা তার বাচ্চা পড়েছিল, সুইমিং গগলস, আচ্ছা, তারপর তার সেটি হল। মানে সে যখন এই এশিয়ান কান্ট্রির তৈরি জিনিস পড়ছে, ওদের দেশে যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ডটা খুব বেশি। কোনো কোম্পানি যদি ভুল স্ট্যান্ডার্ড করে তাকে কৈফিয়ত দিতে হয়, সেই কোম্পানির প্রোডাক্ট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে নিয়ম নেই। আনফর্চুনেটলি না, নিয়ম আছে কিন্তু নিয়মটা কেউ মানেন মানা না, হয় না। এবং কেউ কন্ট্রোল করার নেই। হুম, তো তার ফলে এই কেমিক্যালগুলো আমাদের দেশে প্রচুর, যে জন্য আমরা এটাও দেখিয়েছি আমাদের দেশে এই জন্য কেমিক্যাল সেতিটা অনেক বেশি, যেহেতু আমাদের এখানে অনেক কেমিক্যালের মধ্যে দূষিত পদার্থটা বেশি থাকছে। হুম, ধরুন ডাই, মাথার যে ডাই, সেই Hair ডাইতে, color হ্যাঁ যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ডাই বা কালার, সেই ডাই বা কালারে একটা পার্সেন্টেজ দেওয়ার কথা। পিপিডি বলে একটা কেমিক্যাল আছে, প্যারাফিনাইল ডায়ামিন, একটা নিয়ম আছে যে ধরুন 1 বা 2% দেবেন, কিন্তু আমাদের দেশে আমরা জানি যেগুলো অনেক বেশি পার্সেন্টেজ দেওয়া হয়, যেটা বিদেশে কাউকে দিতে দেবে না, কোনো কোম্পানিকে দিতে দেবে না। তার ফলে বেশি পরিমাণ সেই দূষিত থাকার জন্য এখানে রোগটা বেশি হচ্ছে। এইটা একটা বড় ব্যাপার, যে মানে কন্ট্রোল থাকছে না বলে আমাদের দেশে এই কেমিক্যালের আর মানটা মেনটেন হচ্ছে না বলে আমাদের দেশের লোকেরা অ্যাফেক্টেড হচ্ছে। সেই জন্য আমাদের দেশে অনেক বেশি কেমিক্যাল সেতিটা আমরা পাচ্ছি।
লোকেরা আতঙ্ক করছেন, কিন্তু যখনই আমরা মানে লোককে প্রপার তাকে আমরা রুটিন কোয়ারি করছি, মানে তাকে হিস্ট্রি নিচ্ছি। আমার একটা কেস মনে পড়ছে, একটি বাচ্চা, তার বয়স হয়তো তখন 5-6 বছর ছিল, এখন সে বড় হয়ে গেছে মেয়েটি অনেক, বেশ আগেকার কথা। তো তার বাবা মা, তার দুজনেই তারা অভিনয়তে আছেন, আবার চাকরিও করেন। তো সারাদিন তারা বাইরে থাকেন, বা তার ঠাকুমা বা ঠাকুরমশাইয়ের কাছে মানুষ। তো ওর মাথার পেছনে একটা সেতী, অলরেডি কোনো একজন স্কিনের ডক্টর ওটাকে সেতী বলেছেন। তো তারা যখন ঢোকার পরেই দুজনেই কাঁদতে শুরু করলেন, বাবা মা। তো যাই হোক, তো এই বলার পর আমি ওদের বোঝালাম এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এটা অমনি ওই মেয়েটার মাথায় কেমিক্যাল হবে। আপনাদের বাড়িতে কেউ ডাই লাগায়? তো বললো না, কেউ লাগায় না, আর ও তো প্রশ্নই নিয়ে আমরা দুজনে লাগাই না। এরপর ওরা চলে গেলেন। তারপর অনেক বোঝালাম যে একটা কারণ আছে, আপনারা সেটা বার করুন। তারপরে ওরা সেই দিন রাতেই প্রায় 12:30-1টার সময় ফোন করে বললেন যে মানে ভদ্রলোকের মা, মানে ও ঠাকুমা বাচ্চাটির, তার কাছেই মেয়েটি বেশি মানুষ, তিনি ডাই করেন, এবং সেই সোফায় সেই বালিশে ওই মেয়েটি বেশিরভাগ সময় থাকে, এবং ওইটাই কারণ কিন্তু। এবং আমি ওকে ওষুধ প্রায় কিছু দিলাম না, একটা শুধু মলম ছাড়া, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু ওইটা বন্ধ করলো ওরা, বুঝতে পারলো কারণ কি, এবং ওই ভদ্র মহিলাও ডাই লাগালো, কমালেন, বা ওই বালিশে শুলো না, এবং 100% সেরে গেল। সেই মেয়েটি এখন অনেক বড়, মানে সেও একটা যাই হোক অভিনয় জগতে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই কারণটা যদি নির্ণয় করা যায়, সেটি হলে আতঙ্কের চেয়ে, আমি যে বলি গোয়েন্দা হন, আপনারা গোয়েন্দা হন, আমি কতগুলো কুজ দিচ্ছি, কিছু কারণ, এইটা যদি আপনি বের করতে পারেন, রোগটা সেরে যাবে, এবং সত্যি সেরে যায়, অনেক ক্ষেত্রেই সেরে যায়। এই যদি আপনি কারণটা কেন হচ্ছে, প্রথমে মানুষ এটা সচেতন নয় বলে বুঝতে পারেন না, বা না বলেন যে আমাদের কি কেমিক্যাল। তো এরকম আরেকটি ছেলের কথা বলছি, সেও অল্প বয়স, তারও ওই কানের পেছনে একটা চশমা পরে এরকম হয়েছিল, তাকেও আমি সতর্ক, সে কিন্তু 100% সেরে গেছে, আর কোনোদিন তার সেটি হয়নি। তো এখন এই কারণটা বের করা খুব দরকার। আর ওই সবসময় মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশের যে কেমিক্যালগুলো সেগুলো তো আছে, সেগুলো নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, সাবধানটা হতে হবে। যেমন আমি বলি, মানে আপনি কেমিক্যালটা একদম আমাদের দেশে অ্যাভয়েড করতে পারবেন না, বিদেশে যে কন্ট্রোলটা হচ্ছে আমাদের দেশে কবে হবে আমরা জানি না। তো এবার যখন আমি একটা জিন্সের প্যান্ট পরে আমরা বলি, আমি বলি প্রথম 2-3 বার জলে কেচে তারপর পরুন, তাহলে কিছুটা রং বেরিয়ে যাবে, ঠিক আছে। আর ডাই বা আরেকটা অনেকে ভুল ধারণা, হেনার মধ্যেও কিন্তু কেমিক্যাল মেশানো হয়। পিপিডি কেমিক্যালটা বেশি কালো। অরিজিনাল হেনা একটা জিনিস, সেটা একটা গাছের প্রোডাক্ট, কিন্তু তার মধ্যে বাজারের যে হেনা পাওয়া যায়, অনেকে যে হেনা পাউডার কেনেন, তার মধ্যেও কিন্তু ওই কেমিক্যালটা মেশানো হয়। তো সেই হেনা লাগিয়েও কিন্তু অনেকে বলেন আমরা তো ডাই লাগাই না বা কলম লাগাই না, কিন্তু হেনা লাগাই, হেনা থেকেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে। তো এইটা ইম্পর্টেন্ট। আর এই কসমেটিক মেকআপ যেহেতু এখন প্রবণতাটা খুব বেশি, সেই জন্য চোখের খুব, আর বাচ্চাদের আরেকটা জিনিস আমরা আজকাল দেখছি, যেমন বাচ্চারা ডান্স প্রোগ্রাম করে স্কুলের বা বিভিন্ন জায়গায়, তারা অনেক সময় আমরা চোখের পাতা, এই কয়েকদিন আগে একটা বাচ্চাকে দেখেছি, তারও এরকম, তার মা খুবই আতঙ্কগ্রস্ত ছিলেন। তো আমি বললাম এই যে ডান্স প্রোগ্রাম করছে, আমি কতগুলো জিনিস বলে দিলাম, এইটাই ওকে মেকআপ হিসেবে ইউজ করুন, তাহলে ওই বাইরের মেকআপটা ইউজ করবেন না। ও কিন্তু এখন সেরে গেছে, ওই গত 4-5 মাসেই ও সেরে গেছে একদম। মুখে তার সেতী ছিল, আগে ট্রিটমেন্টও করেছিল, কিন্তু আমি বললাম ওর যে ডান্স মেকআপটা যে করছে, সেই প্রোডাক্টগুলো আপনি চেঞ্জ করুন, তার সাবস্টিটিউট আমি দিলাম। একদম বাচ্চা ডান্স করবে না এটা তো হয় না, ডান্স করবে, কিন্তু একটু সাবধান হয়ে প্রোডাক্ট লাগাতে হবে। এবং সে কিন্তু এখন নেই, এই কয়েকদিন আগে আমার কাছে এসেছিলো, তার মুখে এখন কোনো সেতী নেই। এইগুলো হচ্ছে কেমিক্যাল থেকে সেতী। অটোইমিউন বলে আমরা শুধু জটিলতা করে লাভ নেই। আমার সোজাসুজি মেসেজ যে কিসের থেকে হচ্ছে। অটোইমিউন বললে তো আপনি রোগ সারাতে পারবেন না। তো এটা অটোইমিউন ব্যাপারটা একটা জেনারেল কথা, এটা নর্মালি বলা হয় সেটিকে, কিন্তু মূল কারণ বেশ কিছু ক্ষেত্রে সেতী, এবং আমরা যদি প্রথম অবস্থায় সেটা ডিটেক্ট করতে পারি, অনেক ক্ষেত্রেই সেতী সারিয়ে দেওয়া যায়। স্প্রেড করে গেলে একটু মুশকিল আছে। স্যার, যেটা আমার মনে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে স্যার, একটা বললেন জেনেটিক ফ্যাক্টর, সেটা জেনেটিক ফ্যাক্টরটা সেটির ক্ষেত্রে খুব বড় নয়। আমি একেবারেই এটাকে অত ইম্পর্টেন্স দিই না, কারণ এটা নিয়ে শুধু মানুষ আতঙ্ক করেন। জেনেটিক ফ্যাক্টরটা বড় নয়। আমি যেটার থেকে এটা বললাম পিওর জেনেটিক রোগ নয়, যে বাবার থাকলে মেয়ের বা ছেলের হবে, এই ব্যাপারটা একদম মাথা থেকে
সরিয়ে দিতে হবে, এরকম জেনেটিক রোগ সেটি নয়। আর 2 নম্বর হচ্ছে যে কারণ কেমিক্যালগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলেই রোগটা আমি অনেকটা কন্ট্রোল করতে পারবো, যেটা অনেক সময় করা হয় না। ট্রিটমেন্ট হয় কিন্তু কারণগুলো অ্যাভয়েড করা হয় না। ধরুন আমি ডায়াবেটিক পেশেন্ট, তার ট্রিটমেন্ট চলছে, ইনসুলিন ট্যাবলেট, অমুক খুব ভালো ভালো ট্যাবলেট ওষুধ এখন বেরিয়েছে, কিন্তু সে যদি ডায়েটটা আর সুগারটা মানে খাওয়ার মাত্রাটা কন্ট্রোল না করে তার তো সুগার কোনোদিনই কমবে না। সেরকম সেটির মূল কিছু কেমিক্যাল কারণ যদি আমরা সতর্ক হতে পারি তাহলে রোগটাকে আমি অ্যারেস্ট করতে পারবো। অ্যাটলিস্ট বাড়াটা আমরা অনেক ক্ষেত্রে দেখি বন্ধ হয়ে গেছে, আর অল্প অবস্থা হলে সেটা চলেই যায়। তো সেই জন্য ওই জিনিসটা মানুষকে বেশি সচেতন হতে হবে যে আমার চারপাশে কোনো কেমিক্যাল, খুব সাধারণ কেমিক্যাল যেটা আমার দৈনন্দিন জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সিঁদুরটাকে হ্যাঁ একদম, সিঁদুর থেকে তো আমরা প্রচুর দেখি, অনেকেই মহিলারা মাথায় সিঁদুর পরে, হ্যাঁ পালতা তো বলছি, সিঁদুরটা মার্কুরি ক্লোরাইড, ওটা খুবই ক্ষতি করে, অ্যালার্জি তো করে আর ক্ষতিও করে। সেক্ষেত্রে আমরা মহিলাদের বলি যে ওই লিপস্টিককে একটু সব ইউজ করতে, বা এই দোলের সময় যে আবির পাওয়া যায় সে আবিরটাকে কিছুটা, মানে ওই মানে হিন্দু মহিলাদের তো এটা ছাড়া হয় না, কিন্তু একটা কিছু সাবস্টিটিউট দিতে হয় সব কিছুই, তো সেটা সাবস্টিটিউটটা আমরা দেওয়ার চেষ্টা করি যে মাথায় ওরকম, অথবা একটা ভেসলিন জাতীয় কিছু লাগিয়ে তার উপর লাগাতে, তাহলে কিছুটা ব্যারিয়ারে কাজ করবে। আর আলতা তো ভীষণভাবে, এ নিয়ে অনেক পেপার আছে যে আলতা থেকে আমাদের ডক্টর বাজাজ বলে একজন বিখ্যাত ছিলেন এলাহাবাদের, উনি এটা নিয়ে অনেক পেপার করেছিলেন যে আলতা থেকে আমাদের পায়ে যে একদম সাদা, এটাকে এমনি দেখে লোকে সেটি বলবে কিন্তু হয়েছে আলতা থেকে। তো এই আলতার কেমিক্যালটা রডামিন বলে একটা কেমিক্যাল থাকে, এটা খুবই ক্ষতি করে এবং অ্যালার্জি তো করে, সেটি তো প্রচণ্ড করে। কুমকুম যেটা, বা এখন আরেকটা যেটা বিন্দি, যেটা বিন্দিতে আঠা, আগেকার দিনে কুমকুমটা বেশি ইউজ হতো কিন্তু এখন আঠা, ওই আঠাটাও খুব মারাত্মক। আঠা থেকে ভীষণ অ্যালার্জি হয়, ভীষণ র্যাশ হয়, আর সেটি তো হয়ই। ওই অ্যাডেসিভটা খুবই ক্ষতি করতে পারে। তো এগুলো সবই সতর্ক, মানে আমরা বলি আঠাটাকে একটু তুলে নিয়ে একটা ভেসলিন লাগিয়ে পড়ুন, তাহলে কিছুটা আপনি প্রোটেকশন পাবেন। কারণ এখন কুমকুমের ফ্যাশনটা নেই, এখন আঠারই বিন্দি, তো সেটা সতর্ক হতে হবে যদি হয়। মানে সাদা এই জায়গাটা হয়ে গেলে খুবই দেখতে মানুষের অড। আর একটা কথাও এখানে খুব বলা দরকার, আমাদের দেশে সেতি নিয়ে আতঙ্ক বেশি, বিদেশে কিন্তু সেতি নিয়ে আতঙ্ক একেবারে নেই। আমার একজন পেশেন্ট আছে, তিনি পোল্যান্ডে থাকেন, তিনি বছরে 1-2 মাস এখানে এসে থাকেন, খুবই বড় ওখানে চাকরি করেন। তো উনি যখন ওখানে 10 মাস থাকেন, ওর মুখে একটা সেতি আছে। যেহেতু আমি রেগুলার ট্রিটমেন্ট করতে পারি না, কমানো গেছে কিন্তু পুরোটা ট্রিটমেন্ট হয় না, ওই 2 মাস আমার কাছে ট্রিটমেন্ট করেন বছরে। উনি ওখানে থাকলে বলেন আমি এটা গুরুত্বই দিই না, কারণ আমি যদি বোর্ড মিটিং করি, আমি একটা বড় চাকরি করি, কেউ আমাকে কোনোদিন আজ অব্দি প্রশ্ন করেনি যে এটা তোমার কী। কিন্তু যে মুহূর্তে উনি দমদম এয়ারপোর্টে নামেন, সেই মুহূর্তে পরের দিনই উনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, মানে এই 2 মাস আমায় ট্রিটমেন্ট করতেই হবে, কারণ লোকে এটা নিয়ে প্রতিদিন প্রশ্ন করবে, সকাল বিকেল রাত্রি। আমাদের দেশের লোকের ওদের দেশে অন্যের ব্যাপারে কৌতূহল কম এবং ভদ্রতা সেটিতে করে না, আর ওরা জানে সেতি সরিয়াসিস এই রোগগুলো ওদের দেশে ওরা অ্যাকসেপ্ট করে, এবং অনেক সময় ওরা সেটি ট্রিটমেন্টও করতে চায় না। একটা ক্যামোফ্লেজ মানে যেগুলো পাওয়া যায় যেটা ঢেকে রাখে, সেরকম ভালো জিনিস ওরা দিয়ে দেয়, ওরা ট্রিটমেন্ট করতে বারণ করে, কারণ যেহেতু ক্ষতি তেমন করছে না। আমাদের দেশে এই কথাটা বললে হয় না, আমাদের দেশে অবশ্যই ট্রিটমেন্ট করতে হয়, কারণ আমাদের দেশে আতঙ্ক বেশি। আমরা বাবা মা বা তাকে বোঝালো, পেশেন্টকে বোঝালো, অনেক সময় তার স্কুল, তার বাড়ির লোক, তার অন্যরা সবসময় তাকে প্রশ্ন করে করে মানসিকভাবে, এবং অনেক মেয়ে অল্প বয়সের আমরা দেখেছি বিয়ে হতে চায় না, যখনই তার পাত্রপক্ষ শোনে যে সেতি আছে তার বিয়েটা নাকচ করে দেয়। সে আর ভাবে না যে ওর সেতিটা ওর কোনো ফল নয়, সেতিটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এগুলো না ভেবেই তার চেয়ে অনেক সিরিয়াস রোগের হয়তো কাউকে বিয়ে করে, কিন্তু হ্যাঁ বাইরে থেকে সে জানছে না, বা সেটা অনেক সিরিয়াস ক্ষতি করতে পারে। যদিও এই বিয়ের ব্যাপারে অসুখ বিসুখ এগুলো এরকমভাবে আসা উচিত না, কিন্তু আমাদের দেশে তো খুব বেশি আসে। কিন্তু ওই সেতি দেখে যে নাকচ করে দেয়, আমার পরিচিত অনেক আছে যা বিসব অল্প বয়সে যাদের বেশি আছে, অনেকেরই বিয়ে, আমি অনেক সময় তার হবু হাজব্যান্ডকে ডেকে কাউন্সেলিং করি, তাদের বোঝাই তারপর বিয়ে হয়, এরকম আমার অনেক পেশেন্টেরই হয়েছে। এবং কিছু ক্ষেত্রে অদ্ভুতভাবে অনেক ছেলে ভালোভাবে মেনে নেয়, কিন্তু এটা আমাদের দেশে একটা রিয়েল সমস্যা। তো ট্রিটমেন্ট আমাদের দেশে করতেই হয়, যদিও এটা খুব তেমন ক্ষতিকারক, মানে শারীরিকভাবে তো ক্ষতি করে না, দেখতে খারাপ, কিন্তু এটা ট্রিটমেন্ট লাগেই। আমাদের দেশে আমরা ট্রিটমেন্ট করবো না বললে হয় না, কিন্তু ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে কারণটা, মানে তার অবশ্যই একটা কারণ কিছু ক্ষেত্রে থাকে, আর যে জন্য রোগটা আরও বাড়তে থাকে, মানে ওষুধ সত্ত্বেও আমরা দেখেছি প্রচুর ভালো ট্রিটমেন্ট হয়েছে,
অনেক ডাক্তার দেখেছেন কিন্তু বাড়ছে। এইটা আমরা দেখেছি যদি আমরা কারণগুলো পেশেন্টকে কাউন্সেলিং করতে পারি, যেটা আমি করি একটু সময় নিয়ে, তাহলে দেখেছি পেশেন্টের বাড়াটা অনেক ক্ষেত্রেই থামিয়ে দেওয়া যায়। তারপর তো ট্রিটমেন্ট করে রং ফেরানোর চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। স্যার ট্রিটমেন্টে আমরা আসছি পরে। স্যার এই রিলেটেড একটা প্রশ্ন করবো স্যার। এক তো বুঝতে পারলাম যে কেমিক্যাল টাচটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটির জন্য, যেমন নামই হয়ে গেছে কেমিক্যাল ভিটিলাইগো, কেমিক্যাল সেতি। এখন সারা পৃথিবী আমেরিকান পেপারে তারা আমাদের পেপার অ্যাকসেপ্ট করে নামটা চেঞ্জ করে কেমিক্যাল সেতি তারা নামটা দিয়েছে, সারা পৃথিবীর ব্যাপারটা, শুধু ইন্ডিয়ার ব্যাপার। স্যার এবার যখন কারো হয়তো কোনো একটা অঙ্গে বা কোথাও একটা জায়গায় একটা সেতি দেখা যাচ্ছে চিহ্ন, তো সেটা কি কন্ট্রোলেবল, মানে সেটা কি পুরোপুরি কিউরেবল? না, এইটা ডিপেন্ড করছে কতটা অংশ হয়েছে, কতদিন হয়েছে, আর তার বয়সটা কত। বয়স যদি কম হয়, বাচ্চাদের ক্ষেত্রে সেতির রেসপন্সটা খুব ভালো। আচ্ছা, যত বয়স বাড়ে ট্রিটমেন্টটা একটু ডিলে মানে স্লো হয়। কিন্তু ওই বললাম কারণটা যদি আমরা বার করতে পারি, ধরুন ঠোঁটে হয়েছে, ঠোঁটে যদি আমরা লিপস্টিক বা ওই যে টুথপেস্ট বললাম এগুলো অ্যাভয়েড করতে পারি, ঠোঁটেরটা একটু সময় নেয় কিন্তু আস্তে আস্তে আমি দেখেছি রেসপন্ড হতে থাকে। তো এইটা নির্ভর করছে সেই কারণটা বার করা যাচ্ছে কিনা, কতটা অংশে কতদিন, আর কতগুলো জায়গা একটু ডিফিকাল্ট, যেমন ঠোঁট, হাত পা এটাকে বলে মানে অ্যাক্টোফেশিয়াল ভিটিলিগো, মানে লিপ টিপ আর একটা বলে, মানে লিপ টিপ, হাত পায়ের এই ধার আর লিপ, এই জায়গাগুলো সেতি হলে মানে অনেক সময়টা বেশি নেয়। ফেস সাধারণত তাড়াতাড়ি কমে, হাত টাতগুলো এইসব জায়গায় কমে। আর আরেকটা জিনিস যেটা এই প্রসঙ্গে বলা একটা কুসংস্কার, যে সেতিকে অনেকে কুষ্ঠের সঙ্গে গুলিয়ে ফেলেন, লেপ্রসির সঙ্গে গুলিয়ে ফেলেন। কুষ্ঠ বা লেপ্রসি একদম আলাদা রোগ, সেটা একটা জীবাণু থেকে হয়, সেটা নিয়েও কুসংস্কার থাকা উচিত না এখনকার দিনে। কিন্তু সেতি আর কুষ্ঠ কমপ্লিট ডিফারেন্ট, মানে কোনো সম্পর্ক নেই। অনেকে সেতি মানেই কুষ্ঠ ভাবেন, এটা একদম ভুল ধারণা। সেতি হচ্ছে ভেতর থেকে হচ্ছে, কিছু কেমিক্যালে হচ্ছে, এখানে কোনো জীবাণু বা ভাইরাস দায়ী নয়। ঠিক আছে স্যার, এবার একটু জানতে চাইবো যে স্যার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ধরুন স্ট্রেস, মানসিক চাপ, হ্যাঁ ডেফিনেটলি যে কোনো অটোইমিউন, মানে এই রোগটা তো কেমিক্যাল থেকে আলটিমেটলি অটোইমিউন হয়ে যাচ্ছে। কেমিক্যাল শুরু করছে, তারপর বডিতে অটোইমিউন প্রসেসটা চলছে। তো যে কোনো অটোইমিউন ফ্যাক্টরের সঙ্গে স্ট্রেস খুব জড়িত, যেমন সোরিয়াসিস বা অন্য লাইকেমাস এই রোগগুলোর মতো। তা আবার কারোর যদি মানে যেটা আমরা দেখেছি যে তার সঙ্গে যদি কিছু কোমরবিডিটিস থাকে, মানে ওবেসিটি থাকে, ওয়েট বেশি থাকে, সেগুলো থাকে, তাহলে ডেফিনেটলি ট্রিটমেন্টের রেসপন্সটা দেরি হয়। তো সেক্ষেত্রে তাকে সেই ফ্যাক্টরগুলো কমবে। আর যেহেতু অটোইমিউন, অনেক সময় এর সঙ্গে একটা হাইপোথাইরয়েডও থাকে, মানে অনেক সময় আমরা একটা থাইরয়েড টেস্ট করি, কারণ যেহেতু এটাও একটা অটোইমিউন ওটাও একটা অটোইমিউন, অনেকের ক্ষেত্রে দেখা যায়। এই পারিপার্শ্বিক ব্যাপারটাও আমাকে ঠিক রাখতে হবে, এই রোগটা সারাতে গেলে ওই সব ব্যাপারটাই খেয়াল রাখতে হবে। এই ধরনের রোগে সেটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে। স্যার যদি আমি এজ রিলেটেড প্রশ্ন করি আপনাকে, যে কোন বয়সে এটার প্রভাবটা বেশি হচ্ছে? না, এটা সব বয়সেই দেখি আমরা, একদম ছোট্ট দেখছি আমি, মানে ওই যে কোমরে একটা 2-3 মাস 4 মাসের বাচ্চাকে একটা পড়ানো হয় না, হ্যাঁ মাদুলি, তার যে লাল কার্ড, আমার কাছে সেই ছবিও আছে, লাল যে দড়িটা, ওই রংটা, ওই আমার কাছে ছবি আছে, আমি বিদেশে এটা রিপোর্টও করেছি, 4-5 বয়সেই সেতি হতে পারে, এর কোনো বয়স নেই। 4-5 ওই যে দড়িটা থেকে তার সেতি হয়েছে। আবার ধরুন 80 বছর বয়সে তিনি যদি একটা ইউজ করেন, একটা পার্টিকুলার ধরুন হাতে ডিটারজেন্ট ইউজ করলেন, বা এই যে আমাদের আরেকটা জিনিস আমরা খুব পেয়েছি কোভিডের সময়, যে এই স্যানিটাইজার খুব বেশি ইউজ করি, প্রচণ্ড স্যানিটাইজার ইউজ করেছে, তার জন্য আমাদের হাতে মাস্কের যে রংটা, আমরা যেন মাস্কটা লাইট কালার পরতে বলি, মাস্ক ব্লু কালার ডিপ কালারের পরে, আমার একটি পেশেন্ট, তাকে বোধহয় আমি 15 বছর আগে দেখেছিলাম, তার তখন সেতি হয়েছিল ঠোঁটের পাশে, ওই টুথপেস্ট বা এগুলোতে সেরে গেছিলেন। তারপর 10-12 বছর উনি আমার কাছে আসেননি। এই করোনার পরে উনি এলেন, মানে এই 22-23 সালে, ওই মাস্ক পরার পরে ওনার ঠোঁটের চারপাশে আবার সাদা হলো। তো এইটা আবার ওই মাস্কটা বন্ধ করলাম, আবার কিন্তু উনি এখন সেরে গেছেন। তো এই কারণটাই কিন্তু ওনার বারবার সেতিটা করছে। তো কখন, মানে এটা কোন বয়সে, তার ইউজটা কি, মহিলারা যেমন এই ধরুন যারা মেকআপ বা এগুলো, এই বয়সে তো আমরা প্রচুর সেতি পাই, আর এর কোনো বয়স নেই, যে কোনো বয়সেই হতে পারে। তবে ছোট বয়সে আমরা ট্রিটমেন্টের রেসপন্সটা ভালো পাওয়া যায়, মানে যত এজটা বাড়ে একটু ট্রিটমেন্টের রেসপন্সটা কম, কিন্তু তাও যে একেবারে অল্প অবস্থায় প্রথম থেকে দেখালে অনেক ক্ষেত্রেই কিছু করা যায়। আচ্ছা, ছোট একটা জায়গা হচ্ছে, সেটা তো কিউরেবল তাহলে? না, ছোট জায়গায় তো ট্রিটমেন্টটা করার সুবিধে এবং তাড়াতাড়ি সারার সম্ভাবনা বেশি, প্রোভাইডেড
যে আমি তার কারণটা বের করছি। আচ্ছা, কারণটা বের করাটা এই ধরনের রোগে খুব জরুরি। ডিফিকাল্ট। না, ডিফিকাল্ট নয়। পেশেন্ট যদি একদমই ডিফিকাল্ট নয়, আমি শুধু বলছি পেশেন্টকে আমি বিষণ্ণ ক্লু দিই, কাউন্সেলিং করি এবং পেশেন্ট বাড়িতে গিয়ে চিন্তা করেন। সঙ্গে সঙ্গে হয়তো অনেকে না বলেন যে আমি এগুলো করি না, পরে 3 দিন পরে তিনি আমাকে বলেন যে না আমি এটা ইউজ করেছিলাম। তো সেক্ষেত্রে তো কারণটা বেরোয়, কোনো অসুবিধা নেই। ডিফিকাল্ট নয়, এটা একটু তাকে নিজেকে একটু ভালো করে চিন্তা করতে হবে, যে এই চিন্তাটা করতে হবে যে আমি কি কি ধরনের ইউজ এর মধ্যে করলাম, কোন জামা নতুন পরলাম, কোন ডিও নতুন করলাম, এইগুলো ভাবলে তার অবশ্যই কারণটা পাওয়া যাবে। এটা একেবারেই ডিফিকাল্ট নয়, শুধু একটু নিজেকে মনুষ্যংযোগ দিয়ে সেই চিন্তা ভাবনাটা করতে হবে। নিজেকেই মানে রুট কজটা বাঁধতে হবে, কিন্তু আমরা কারণগুলো তাকে বোঝাতে চাই যে এই কারণগুলো যদি আমরা ডাক্তাররা না বলি তারা কি ভাববেন, যে এটা খাওয়া দাওয়া থেকে হয় না। কিন্তু একদম মানে সেটি হলে প্রথম, এটাও একটা মিসকনসেপশন, খাওয়া দাওয়ার সঙ্গে সেটির সম্পর্ক কিছু নেই। মানে এখন অবধি প্রমাণ পাওয়া যায়নি, কিছু বিজ্ঞান চলছে, কিছু রিসার্চ চলছে। খাওয়ার সঙ্গে নেতি, অনেকে ভাবেন দুধ খেলে সাদা হয়, সেটি হলে ওখানে দুধ বন্ধ করা, এটা ভুল ধারণা, একদম বোগাস ধারণা। সেটি হলে যেহেতু সাদা, অনেকে বাচ্চাদের আমি দেখেছি দুধ বন্ধ মানে কতটা ক্ষতি, দুধ তার একটা নিউট্রিশন। আর এও দেখেছি যে টক বন্ধ করে দেয়। এসব খুব প্রাগৈতিহাসিক ধারণা, মানে আগে লোকে ভাবতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এখন আশা করি কেউ ভাবেন না। কিন্তু এই যে আমরা দেখেছি অনেক বাচ্চাকে ধরুন 7-8 বছর 10 বছর নিয়ে আসে, সে 1 বছর 2 বছর কোনো টক খায়নি, সে অনেক সময় বাড়ি থেকেই বা কোনো ডাক্তার বলে এই টক বা ভিটামিন সির সঙ্গে সেটির কোনো সম্পর্ক নেই। এটাও কিন্তু কোনো ক্লিয়ার, একটা বাচ্চার ভিটামিন সির দরকার আছে, তার অবশ্যই ভিটামিন সি বন্ধ করা উচিত নয়, তাতে কিন্তু তার গ্রোথ বা অনেক নিউট্রিশনে ক্ষতি হবে। সেটির সঙ্গে খাবারের সাধারণভাবে কোনো রকম যোগাযোগ নেই, মানে সেটি হলে যে খাবার বন্ধ এরকম নয়। বুঝতে পারছি স্যার, আমি একটু জিজ্ঞাসাই করতাম। তবে একটা জিনিস, ওই যে আমরা চিউইং গাম, খাবারের কথা বললাম বলে চিউইং গামের যে আঠাটা অনেকের জিভে বা ঠোঁটে সাদা হয়ে যায়, কিন্তু ওইটা খাবার বাবল গাম থেকে তো খুবই হয়। মানে এই যে আঠাটা চিউইং গাম সিনথেটিক প্রোডাক্ট সোজা কথা, সেটা কিন্তু সেটি মুখের মধ্যে বা ঠোঁটে করতে পারে, এইটা খাবার বারণ। কিন্তু নর্মাল সাধারণ খাবারে কোনো রকম রেস্ট্রিকশন নেই। স্যার তাহলে মুখের ভেতরেও সেটি হতে পারে? হ্যাঁ, মুখের ভেতরে তো সেটি হয়, বললাম টুথপেস্ট থেকে বা এই যে বললাম বাবল গাম, এগুলো থেকে লিপস এবং মুখের ভেতরটা সাদা হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, সূর্যের আলোতে বেরোনো বা সান এক্সপোজার, এটা কি না, এইটা আমি বলছি, এইটা যেন একে বলে ডাবল এজেড সোর্ড। অতিরিক্ত সূর্যের আলো সেটি বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, কেউ যদি প্রচণ্ড রোদে ঘোরেন সেটি বাড়িয়ে দিতে পারে, কিন্তু আবার সেটির ট্রিটমেন্ট হিসেবে আমরা আলট্রাভায়োলেট ইউভি লাইটটা ইউজ করি। সেটা কিন্তু একটা মাত্রা আছে, সেটা একটা ডোজ আছে, সেটা আমাদের মেশিনও আছে, ফটোথেরাপি মেশিন, যেটা দিয়ে আমরা সেটি ট্রিটমেন্ট করি। সেখানে একটা মেজার্ড অ্যামাউন্ট একটা আলট্রাভায়োলেট দেওয়া হয়, সেটা সেটিতে হেল্প করে। বা কখনো কখনো যারা এই আমাদের কাছে এসে ফটোথেরাপি করতে পারেন না, অনেক দূরে থাকেন, তো তাদেরকে আমরা একটা ট্যাবলেট খাইয়ে সকালে সূর্যের আলো লাগাতে বলি গায়ে, কিন্তু সেটা খুব মিনিমাম অ্যামাউন্ট। এইটা খুব অল্প অ্যামাউন্ট হলে কিছু ক্ষেত্রে লাভ, কিন্তু তাও কিন্তু স্টেজ আছে, সব সেটিতেই যে আমরা সূর্যের আলো লাগাতে দিই না। যখন সেটিটা খুব বাড়ে তখন আমরা ইউজুয়ালি সূর্যের আলো অ্যাভয়েড করতে বলি। আর আরেকটা ব্যাপার যেটা বললাম, যে অতিরিক্ত সূর্যের আলো লাগার পর সেটিতে কুবনার বলে একটা ব্যাপার হয়, ফোটো কুবনার, তাতে কিন্তু সেটি বাড়তে থাকে। যেন আমরা নর্মালি কিন্তু সেটিকে সবসময় সানস্ক্রিন ইউজ করতে বলি, দুটো কারণে। অতিরিক্ত সূর্যের আলোতে সেটি বাড়তে থাকে, আলট্রাভায়োলেট বেশি হলে বেড়ে যায়। আর একটা, আমাদের নর্মালি আমাদের বলা হয় টাইপ 4 বা টাইপ 5 স্কিন, যেহেতু একটু ডার্কের দিকে, কিন্তু বিদেশে টাইপ 1 যেটা একদম সাদা, হ্যাঁ, ওদের ত্বকটা তাড়াতাড়ি জ্বলে যায়। তো সেটি হওয়া মানে তাদের কিন্তু ওইটা টাইপ 1 স্কিন হয়ে গেছে, ওই জায়গাটা একদম বিদেশিদের মতো সাদা, ধরুন যার অনেকটা জায়গা সাদা আছে, তাহলে চট করে কিন্তু সান বার্ন হয়ে যাবে সেটির জায়গাটা, যেহেতু তাদের ওই জায়গাটা ওদের মধ্যে দেশের মতো টাইপ 1 স্কিন হয়ে গেছে। তো সেই জন্য আমরা সানস্ক্রিনটা লাগাতে অবশ্যই বলি, যাতে সান বার্ন না হয় সেটির জায়গা। আর অতিরিক্ত আলো তো বললাম বাড়ায়, তো সানস্ক্রিন সব সেটিকে ইউজ করতে হবে, সেটা ইন জেনারেল বলি। শুধু একটা মেজার্ড, খুব একটা সূক্ষ্ম ডোজে আমরা অনেক সময় আলট্রাভায়োলেট ইউজ করি, সেটাকে ওষুধ হিসেবে ইউজ করি। সেটা নিজের মতো কেউ সেটি হয়েছে বলে সূর্যের আলো লাগাতে শুরু করলেন, তার কিন্তু ক্ষতি হবে। এটা একটা ট্রিটমেন্টের অঙ্গ হিসেবে আমরা কখনো করি, তাও সব সেটি সব স্টেজে নয়। কোনো স্টেজে যখন আমরা বুঝি, এটাকে ফটোথেরাপি বলে বা ফটো কেমোথেরাপি বলে, মানে একটা ট্যাবলেট খাইয়ে সূর্যের আলো দেওয়া হয়, অথবা আমাদের এখানে
এখন যে মেশিন বেরিয়েছে যেটা ইউভি মেশিন, মানে ইউভি বি মেশিন, তাতে ট্যাবলেট লাগে না। সেটা আমরা একদম বাচ্চাদেরও দিতে পারি, দিই অনেক সময়, বা আমরা একদম প্রেগনেন্ট লেডিকেও দিতে পারি, মানে ওটা খুব সেফ একটা ট্রিটমেন্ট। তো সেইটা কিন্তু হেল্প করে, কিন্তু তাই বলে কারোর সেটি হচ্ছেন মানে তিনি রোদে দাঁড়িয়ে রইলেন, আলটিমেটলি সেটা ক্ষতি করে। মানে সেক্ষেত্রে সান এক্সপোজার কতটা হবে সেটা ডাক্তার না, সান এক্সপোজার এমনিতে অ্যাভয়েডই করতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে। কিন্তু আমরা ট্রিটমেন্ট হিসেবে কখনো বলি সেটা যে পেশেন্টের হয়েছে তিনি একজন স্কিন স্পেশালিস্ট দেখাবেন, তিনি ঠিক করে দেবেন যে যদি তাকে ওই ট্রিটমেন্টটা করতে হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়, এটুকু বলুন। স্যার অনেক ক্রিমে এখন বাজারে এখন প্রচুর কসমেটিক ক্রিমস বেরিয়ে গেছে, তো সেখানে কিছু ক্রিমস থাকে যেগুলোতে স্টেরয়েডও থাকে, তো সেটা না, সেটা তো মারাত্মক। দেখুন, স্টেরয়েড যদি থাকে সেটা তো আমরা এমনি পেশেন্টদের একটা যেটা বলি অনেকের, মুখ সাদা করার না যে আমি ক্রিমগুলো আছে, আমি বলছি একটা একটা করে। আগে স্টেরয়েডটা বলিনি। প্রথম কথা হচ্ছে অনেক পেশেন্ট ভুল করে মানে কারো কাছে শুনলেন, মানে কোনো বন্ধু যে তার অনেকে মুখে ব্রণ হয়েছে, দাগ হয়েছে, একটা স্টেরয়েড ক্রিম লাগালেন। স্টেরয়েড ক্রিম লাগালে যেটা হয় ওই ব্রণগুলো চেপে যায়, সারে না কোনো দিন, উল্টে বেড়ে যায়, পরে ডবল হয়ে যায়। আর অনেক সময় দাগ, আর যেটা বললেন সাদা করার জন্য, এটা কারুর কাছে শুনে বুঝলেন যে ওরকম একটা স্টেরয়েড, এটা ডাক্তারি ক্রিম। বিদেশে এরকম কখনো ডাক্তারি ক্রিম স্টেরয়েড ক্রিম কোনো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হবে না, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে হয়, তো অনেকে সেটা নেয়। আর এই লুকিয়ে কোনো কোম্পানির ক্রিমে আছে কিনা সেটা আমাদের জানা নেই, সেটা বলা মুশকিল। আর দু নম্বর হচ্ছে আরেকটা স্টেরয়েড ছাড়া এখন প্রচুর এই যেটা একটা প্রবণতা ইন জেনারেল, ফর্সা করার প্রবণতা। তো এই ফর্সা করার জন্য প্রচুর ক্রিম বাজারে আছে, তার মধ্যে কতগুলো কেমিক্যাল আছে, হাইড্রোকুইনন, অনেক রকম কেমিক্যাল আছে, হাইড্রোকুইনন হয়, সেইগুলো কিন্তু সেটি করতে পারে। ধরুন কেউ দিনের পর দিন একটা ফর্সা হওয়ার ক্রিম লাগিয়ে যাচ্ছে, সেই কেমিক্যালটা কি সেটা তো না দেখে বলা সম্ভব না, কিন্তু সেরকম বাজারে প্রচুর ফর্সা হওয়ার ক্রিম আছে, বিজ্ঞাপনও করা হয়, সেইগুলো লাগিয়ে কিন্তু প্রচুর আমরা সেতি টাইপের, মানে একদম সেতি না হোক, সেতির মধ্যে সাদা দাগ তো হয়, তো সেইগুলো অবশ্যই, মানে নর্মাল ক্রিম আলাদা জিনিস। কারোর কাছে শুনে বিজ্ঞাপন দেখে ফর্সা হওয়ার ক্রিম নিয়ে আমাদের ডার্মাটোলজিস্টদের খুবই আপত্তি আছে। এটা ভীষণভাবে ক্ষতি করতে পারে, কারণ তার মধ্যে কেমিক্যাল ক্ষতি করতে পারে। আর স্টেরয়েড ক্রিম কোনো দিন না, ডাক্তারি অ্যাডভাইস ছাড়া কোনো দিন, মুখে তো স্টেরয়েড লাগানোই উচিত নয়, আর ডাক্তাররা দিলে সেটা তিনি যে কদিন বলবেন সে কদিনই, কাউকে হয়তো এক সপ্তাহ দিয়েছেন, তিনি এক মাস লাগাচ্ছেন, ক্ষতি হবে। তো স্টেরয়েড আর লুকিয়ে যদি স্টেরয়েড ক্রিম কোনোতে থাকে সে তো আমাদের হাতে বাইরে, সে তো কারোর কিছু করার নেই। তবে এগুলো অবশ্যই খুবই ক্ষতিকারক, যেটা আমাদের দেশে এই প্রবণতাটা, বিদেশে এই প্রবণতা কাউকে করতে দেবে না, কোনো কোম্পানিকে এরকম মার্কেট করতে দেবে না। স্যার এরপর যেটা জানবো স্যার, যে এই যে স্কিনের আপনার সেতি হচ্ছে বা ভার্টিলিগো যদি কারোর খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো রকমভাবে অস্ত্রোপচার বা স্কিন গ্রাফটিং না, এইটা করা হয়? না, বেশির সঙ্গে নয়, এটা বেশির সঙ্গে সম্পর্ক নয়। সেটা হচ্ছে আমাদের প্রথম ট্রিটমেন্ট হচ্ছে অ্যাভয়েড করা, যের থেকে রোগ হচ্ছে, এটা বেসিক, এটা নাহলে কিচ্ছু হবে না। দ্বিতীয় হচ্ছে ওষুধ দিয়ে চেষ্টা করা, যদি অল্প মাত্রায় থাকে আমরা লাগানো ওষুধ দিই, সেটা এখন অনেক রকমের ওষুধ বেরিয়েছে, স্টেরয়েড ছাড়াও প্রচুর ওষুধ বেরিয়েছে, সেই ধরনের ওষুধ ডাক্তারবাবুরা এখন আবিষ্কার তো অনেক ভালো ভালো ওষুধের হচ্ছে, তো সেই ওষুধ লাগিয়ে অনেক ক্ষেত্রেই ফল হয়ে যায়। অল্প মাত্রায় থাকলে ট্যাবলেট বা এগুলো লাগে না। আর একটু যদি বেশি হয়ে যায় তখন একটা ট্যাবলেটের প্রশ্ন, সেই ট্যাবলেটটা নর্মালি ওই যেটা বললাম যে ট্যাবলেট খাইয়ে একটা সূর্যের আলো দেখানো, যেটাকে ফটোকেমোথেরাপি, ওই ট্যাবলেটকে, কিন্তু সেটা আমরা সব সেদিকে করতে পারি না। প্রথম কথা 12 বছরের তলায় আমরা করি না ওটা, 12 বছরের তলায় আমরা এই ধরনের ওষুধ ব্যবহার করি না, দেওয়া ঠিক নয়। আর দু নম্বর হচ্ছে এই যে মানে এই ওষুধটাই যে সবসময় দেওয়া হবে সব স্টেজে, বললাম যখন খুব বাড়ন্ত স্টেজ থাকে তখন আমরা ফটোথেরাপি করি না। আর কিছু ক্ষেত্রে যেটা আরও অ্যাডভান্স, এটা হচ্ছে যেটা বললাম ফটোথেরাপি, যেটা ট্যাবলেট লাগে না, যেটা আমাদের মেশিন আমাদের ক্লিনিকে এসে পেশেন্টদের নিতে হয়, ফটোথেরাপি ইউভিবি, তাতে কোনো ট্যাবলেট, ওটা আমি বললাম প্রেগনেন্সিতেও দেওয়া যায়। কারণ যদি 6 মাসের প্রেগনেন্সি হয় আমরা ট্যাবলেট কিছু দিতে পারবো না, লাগানোও দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু ফটোথেরাপি করা যায় যদি খুব বেশি হয়, এটা অল্প মাত্রার জন্য দরকার। কিন্তু একটাই প্রবলেম, যেটা অনেকের ক্লিনিকে আসা রেগুলার সম্ভব না, এটা একটা সমস্যা, অনেকের সময় প্লাস অনেকটা দূর, তো এইটা একটা ট্রিটমেন্ট। আর এখন যেটা যদি সেটি খুব বাড়ে বা এমনি নর্মাল ওষুধে থার্ড লাইন বা সেকেন্ড লাইন হিসেবে এখন কিছু ইমিউন কন্ট্রোল করার ওষুধ বেরিয়েছে, ইমিউন কন্ট্রোল করার কিছু, যেটাকে ইমিউন কন্ট্রোল মেডিসিন বলা হয়।
তো সেইটা ট্রিটমেন্ট, কিন্তু সেগুলো ডাক্তারবাবুরা বুঝে দেবেন কোন বয়সে কি। তো কিন্তু যেটা আবার বলছি, মানে প্রথম বলেছি আবার লাস্টে বলছি, যে যদি তার কারণগুলো আমরা অ্যাভয়েড না করি, কোনো ওষুধ, এখন অনেক ভালো দামি ওষুধও বেরিয়েছে, সেগুলোও কিন্তু কাজ করবে না। যদি আমি যেমন আবার বললাম, ডায়াবেটিসের সুগার খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে কোনো ওষুধ কাজ করবে না, সেরকম এটাও কন্ট্রোল হবে না। আচ্ছা, এটা যেটা আপনি বললেন সার্জারি, এই সার্জারি নিয়ে একটা কথা বলার আছে। মানে এমনিতে ধরুন সেটি একটা জায়গায় এসে আটকে আছে, মানে এটা বিশেষ করে হয় পায়ের নিচের দিকে বা হাতে পায়ে। অনেক জায়গায় ট্রিটমেন্ট করার পর ওই একটা জায়গায় সারছে না বা 2-3টে জায়গায় সারছে না, অনেকটা জায়গায় সার্জারি করা কিছুতেই সম্ভব না। মানে কোনো ছোট একটা স্পট, ছোট বা মাঝারি একটা স্পট, অনেকের লিপেও হয় এটা। তো এটা ধরুন অনেক দিন ট্রিটমেন্ট 1-2 বছর করার পর অনেকের একটা হয় যে একটা জায়গায়, যেমন পুড়ে গিয়েও এটা হতে পারে, যার কারণে পুড়ে গিয়ে সাদা হয়ে গেছে, সেটা একটা জায়গায় এসে সাদাটা মিলছে না। এক্ষেত্রেও যেমন সেটিরও অটোইমিউন প্রসেসটাকে কন্ট্রোল করেছি আমরা, তারপরে একটা জায়গায় মিলছে না। এটা আগেকার দিনে প্লাস্টিক সার্জন দিয়ে গ্রাফটিং করা হতো, কিন্তু যেটা পাঞ্চ গ্রাফটিং, অ্যাকচুয়ালি এই ইস্টার্ন ইন্ডিয়ায় আমি প্রথম করেছিলাম 88-এ পাঞ্চ গ্রাফটিং, এটা নিয়ে আমার রিসার্চ পেপার আছে। পাঞ্চ গ্রাফটিং মানে ত্বকের অন্য জায়গা থেকে খুব ছোট ছোট স্কিনের বিন্দু আমরা ওইখানে বসিয়ে দিই, এবং তারপরে ওই জায়গাটা রং ফিরে আসে। মানে ওই যেহেতু ওখানে মেলানোসাইটগুলো নেই, তো ওই জায়গাটা আমরা ওখান থেকে বসিয়ে দিলাম। তারপরে এইটা বিদেশে প্রথম আমেরিকায় হয়েছিল এই কাজটা, পাঞ্চ গ্রাফটিং। তারপর বম্বেতে একজন করেছিল আমার বন্ধু ডক্টর পারিক, আর তারপর এই ইস্টার্ন নিয়ে আমি ওটা প্রথম করেছিলাম। তারপর তো এখন এটা রেগুলার প্রসেস। এটা হচ্ছে সব সেতির উত্তর নয়, এটা হচ্ছে যে সেতি 2-3 বছর পরে অনেকটা জায়গা হলে এটা করা যাবে না, তারপরে ওই জায়গাটা পাঞ্চ গ্রাফটিং করে দেওয়া হয়। সেটা তারই কোমর বা পিছনের হিপ থেকে অল্প ছোট ছোট, বড় গ্রাফটিং নয়। এটা যেমন প্লাস্টিক সার্জনরা করেন ওরকম নয়, এটা খুব ছোট ছোট স্কিন, জাস্ট এটা লোকাল অ্যানেস্থেসিয়া করে করা যায়, পেশেন্টকে ভর্তি করে রাখতে হয় না, জাস্ট করেই ছেড়ে দেওয়া যায়। কিন্তু এইটারই আরও এখন অ্যাডভান্স যে পদ্ধতি, সেটা অনেক খরচা সাপেক্ষ, সেটা আমাদের দেশে এখন কিছু কিছু হয়, সেটাকে বলে মেলানোসাইট ট্রান্সফার। মানে ওই যে মেলানোসাইটটা চলে গেছে, কারুর ত্বক থেকে নিয়ে সেটা কালচার করে তার গায়ে দেওয়া, এটা একটু আধুনিক পদ্ধতি। কিন্তু এগুলো হচ্ছে লিমিটেড সেতির জন্য, মানে খুব নির্দিষ্ট সেতির জন্য কিছু সার্জারির এরকম প্রয়োজন হয়। কিন্তু সার্জারিটাই প্রথম নয়। আমি তো অটোইমিউন প্রসেস, কেমিক্যাল প্রসেস যদি কিছুই না ঠিক করি, তাহলে তো ওটা তো লাভ নেই। এটা হচ্ছে একদম রেসিডুয়াল, যেটা শেষটুকু থেকে যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না। হয়তো একটি মেয়ের বিয়ের প্রশ্ন আছে, যে সে হয়তো ট্রিটমেন্ট করেছে, সব চলে গেছে, পায়ের একটা জায়গায় দাগ আছে, তো সেই ক্ষেত্রে এরকম একটা গ্রাফটিং আমরা বলি, পাঞ্চ গ্রাফটিং যেটা বলি। ঠিক আছে স্যার, এবার আমি একদম যেটা খুব ইম্পর্টেন্ট এবং সবাই হয়তো জানতে চাইবেন, যে ট্রিটমেন্টের প্রোটোকল ছোট করে যদি বলেন। ওই ট্রিটমেন্টের প্রোটোকল আমি কিছুটা অলরেডি বলেছি, যে একদম অল্প হলে, বাচ্চাদের হলে আমরা লাগানোর ওষুধই দিই। লাগানোর ওষুধ এখন, আগে শুধু স্টেরয়েড লাগানো ছিল, কিন্তু স্টেরয়েডের আবার অনেক মাত্রা আছে, সেগুলো ডাক্তারবাবুরা বুঝে দেন। তো সব স্টেরয়েড মানে সব সেতিতে নয়, কিন্তু এখন যেটা আধুনিক যেটা হচ্ছে, স্টেরয়েড ছাড়াও কিছু ওষুধ এসছে যেগুলো মানে ক্ষতিটা কম, স্টেরয়েডের মতো ক্ষতি নয়, সেইগুলো দিয়েও ভালো লাভ হয়। ঠিক আছে, ডাক্তারি নামগুলো আর করছি না, কারণ সেটা মানে এখন আধুনিক এই লাগানো ওষুধ বেরিয়েছে। আর বেশি হলে তো আমি বললাম যে আমরা ফটোথেরাপি বা ফটোকেমোথেরাপি করি, যেটা দিয়ে। আর যখন খুব বাড়তে থাকে, তখন আমরা ইমিউন কন্ট্রোল করার জন্য, মানে অটোইমিউনিটি কন্ট্রোল করার জন্য কিছু কিছু ওষুধ দিই। সেটা কিন্তু ডাক্তারবাবুরা বুঝে টেস্ট করে দেন। সেটা খুব বেশি যে লাগে তা না, খুব বেশি যে সবার ক্ষেত্রে লাগে তা না, কিছু ক্ষেত্রে লাগে যাদের খুব র্যাপিড স্প্রেড করছে। কিন্তু ওই আবার মূল কথাটা হচ্ছে যে ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে যদি আমরা কাউন্সেলিং না করি, পেশেন্ট নিজে কাউন্সেলিং না করেন, তাহলে ডাক্তারবাবু কাউন্সেল না করেন, তাহলে কিন্তু আমি কিচ্ছু বেনিফিট পাবো না, আলটিমেটলি থামে না রোগটা। স্যার, আমি নর্মাল রুটিন লাইফে মানুষের কি কি জিনিস থেকে জানা উচিত, যেখান থেকে একটু আমাকে দূরে রাখতে হবে? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বাচ্চাদের, আজকাল প্রচুর কেমিক্যাল বাচ্চাদের, তো এই ছোট বয়স থেকেই কেমিক্যালগুলো থেকে সতর্ক। বাচ্চাদের যে টয়েস দেওয়া হচ্ছে, সেগুলো একটু কোয়ালিটির দেওয়া উচিত। খুব খারাপ কেমিক্যাল অনেক সময় কিছু টয়েসে থাকতে পারে, সেগুলো লাগিয়ে হতে পারে। বা এটা আমি আরও বেশি বলবো, যাদের ধরুন ফ্যামিলিতে সেতি ছিল বা
তার মা বাবা, তাদের ফ্যামিলি অনেক সময়, যে আমি বলি যে সেটি হবে এমন কোনো কথা নেই, কিন্তু কেমিক্যালগুলো থেকে সবাই, এটা ইন জেনারেল লোককে আমি বলি, কারণ ফ্যামিলিতে থাকলেই সেটি হবে এমন না, এমন লোক প্রচুর সেটি আছে যাদের ফ্যামিলিতে কারোর কোনোদিন সেটি ছিল না। তো আমরা ইন জেনারেল সেটি, যেমন এখন আপনি জানেন প্রেগনেন্সিতে অনেক খাবার খেতে দেওয়া হয় না, আর্টিফিশিয়াল খাবারগুলো, যেমন সফট ড্রিঙ্কস, চাইনিজ, এই যে সস, আজিনামোটো আছে যেখানে, না আজিনামোটো শুধু নয়, মানে যে কোনো আর্টিফিশিয়াল, আজিনামোটো তো অন্য রিয়াকশন, কিন্তু আমি যেটা বলছি যখন একটা প্রেগনেন্সির প্রথম কিছু মাস এটা বাচ্চার স্বার্থে করা হয়, যে অনেক খাবার আর্টিফিশিয়াল, যেমন চাইনিজ, যেমন কেচাপ, চাইনিজ কোল্ড ড্রিঙ্কস, বা যার মধ্যে কোনো রং আছে, এইগুলো অ্যাবসোলুট এখন প্রেগনেন্সিতে বন্ধ করা হয়। ঠিক সেরকম ছোট বাচ্চাদের জন্মালো তা ভালো, কিন্তু তারপর ছোট বাচ্চাদের ওই খাবার কেমিক্যাল, আর 2 নম্বর হচ্ছে এই যে গায়ে বিভিন্ন মানে কেমিক্যাল, ধরুন একটা বাবা খুব নিজের গায়ে ডিওডোরেন্ট ইউজ করছেন, পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু আমরা দেখি, এটাকে হেটারো ট্রান্সফার বলে, যে বাবা ইউজ করেছেন, বাচ্চার গায়ে কিন্তু সেটির মতো হয়ে গেছে, বা বাবা কলপ করেছেন, বাচ্চার কলপ হয়ে গেছে, বা ঠাকুমা কলপ করেছেন, তো বললাম। তো সেই জন্য মানে তাদেরকে এই ধরনের কেমিক্যাল, এই কেমিক্যালটা যে কোনো গুগল লিস্টে আমাদেরই পেপার আছে, কেমিক্যাল লিউকোডার্মা বা কেমিক্যাল ভিটিলিগো খুললে লোকে খুঁজে পাবেন যে কী কী কেমিক্যাল করতে পারে। তার কিছু উদাহরণ তো আমি দিয়েই দিলাম, রাবারের চটি, প্লাস্টিকের চটি, স্প্রে, ডিওডোরেন্ট, প্লাস্টিক মানে ওই যেটা পলা, ওটা একটা অদ্ভুত কেমিক্যাল। আর ওই যে কার্ড, যেটা মাদুলি করে লোকে পড়েন, এই যে লাল রঙের বা কালো রঙের, এটা থেকে প্রচুর সেটি আমরা দেখি, একদম ছোট বাচ্চারাও দেখি, এগুলো খুব কমন তো ইউজ হয়। তো এগুলো থেকে বাচ্চাকে বাঁচাতে হবে। আর বড় বয়সেরও তাই, ডিওডোরেন্ট ইউজ করলে আমরা বলি যে একটা কোথাও জামা রাখুন, সেই দিকে স্প্রে করুন, 15 মিনিট পরে গায়ে পরে করবেন না। অনেকে বলে আমি জামা পরে করি, তা জামার ভেতর দিয়ে স্কিনে ঢুকতে পারে, জামার পোর্টস আছে, তো সেজন্য উল্টো দিকে ডেকে স্প্রে করুন। আর ডাইগুলো খুব সাবধান, কারো যদি সামান্যতম সন্দেহ হয়, এখন কিছু ডাই পাওয়া যায় তাতে কেমিক্যালটা মানে অতটা খারাপ কেমিক্যাল নয়, সেটা ডাক্তারবাবুরা যে কোনো স্কিনের ডাক্তার বলে দিতে পারবেন। তো সেই পিপিডি ছাড়া ডাই যদি ধরুন ইউজ করেন, হেনা করলে মানে একদম পিওর হেনা, যেটা আসল হেনা, সেইটাই ব্যবহার করতে হবে, কোনো বাজারের হেনা ইউজ করা যাবে না, তাতেও কিন্তু ক্ষতি হতে পারে। তো এইরকম। আর এই যে ধরুন প্রসাধনগুলো থেকে হয়, লিপস্টিক, আইলাইনার, আর কাজল থেকে হয়, কাজলটা আগেকার দিনে ঘিয়ের বা এর কাজ, হ্যাঁ অত তো এখন তা হয় না, একেবারেই হয় না। তো তাদের কিন্তু প্রচুর বাচ্চার এই কাজল থেকে সেতি বা অ্যালার্জি তো আমরা দেখি। তো আমরা তাদের বলি বাড়িতে আগেকার দিনের মতো, তো আগেকার দিনে এই রোগগুলো কিন্তু অনেকটা কম ছিল, আমরা 20 বছর আগে যা দেখেছি। এখন এই ধরনের মানে আয়াট্রোজেনিক ম্যানমেড ডিজিজগুলো অনেক বাড়ছে, তার মধ্যে এই কেমিক্যাল সেটি একটা বড়। তো ওই কাজ মানে সব কিছুরই একটু ন্যাচারাল দিকে যেতে হবে, যেটা প্রকৃতিগত ব্যাপারে যেতে হবে, তাহলে অ্যালার্জির চান্সটা কম। আর বাচ্চাদের ওই বললাম প্রসাধন অনেক সময় ওদের করতেই হয় ডান্স বা কোনো প্রোগ্রামে, সেগুলো খুব সজাগ থাকতে হবে। স্যার, নর্মালি আমাদের সমাজে একটা, আপনি তো বললেনই কথার মধ্যে, যে কারো একটা সেটি হয়েছে, কোনো একটি মেয়ে, বিশেষত মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যে সমাজ থেকে একদম কোণঠাসা করে দেয় সব জায়গা থেকে, এটা স্টিগমার মতো হয়ে গেছে। তো সেই মেয়েটি তো একটা অত্যন্ত মানসিক একটা মানে পেনের মধ্য দিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে? হ্যাঁ, এইটাও তো আমাদের অনেকটা, আমি তো অনেকটাই সময় দিই এই পেশেন্ট, এই ধরনের অল্প বয়স্ক মেয়েদের, বিশেষ করে তারা খুব সেন্সিটিভ, আর তার বাবা মাকে ডেকে আমি তো অনেকটা সময় দিই যে তাদের বোঝাই যে এটা রোগটা ওর কেন, কিভাবে হলো, কোনো মানে একটা কারণ আছে, এবং সেইটার ওর কোনো ফল্ট নেই। এটাতে তারা অনেক সময় সেই ব্যাপারটাকে বুঝতে পারেন, এবং আধুনিক লিটারেচারেও তারা অনেক সময় পড়ে, আমি বলি পড়তে, এগুলো তো ভালো সাইট আছে, কেমিক্যাল লিউকোডার্মা, ভিটিলিগো পড়লে তারা বুঝতে পারবেন যে কেন। তো সেটাতে তারা অনেকটা রিলিভ হয়। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই পারিপার্শ্বিক লোকজন তাদেরকে আরও পড়ে, প্রবলেমটা তাদের পারিপার্শ্বিক। তবে আমি যেটা বলছি আবার, যে আমরা কিছুদিন আগের কথা বলছি, এক মহিলা এসেছিলেন, তার বোন মানে তার দিদি আর তার মেয়ে মানে বাচ্চাটা, তো সে একেবারে মানে মহিলা এত ভারাক্রান্ত যে কথাই বলতে পারছেন না, ও দিদি নিয়ে এসছেন আর এই বাচ্চাটাকে। তো আমি বাচ্চাটার হয়েছে, বাচ্চার মা তো মানে একদম এখানে ওখানে বসে একদম তিনি এতই মানে বিধ্বস্ত যে কিছু কথা বলতে পারছেন না। তো কিন্তু আমি তাকে প্রায় 1/2 ঘন্টা 45 মিনিট বুঝিয়ে দিয়েছি ওই দিদি এবং বাচ্চাটার সামনে, এবং তার পরের দিন কিন্তু ওর, আর আমি এটাও বলেছিলাম যে বাচ্চাটাকে অত সজাগ করবেন না, সেটা বাচ্চাটাকে একটু বাইরে রেখে বলেছিলাম,
যে আপনি সবসময় বলবেন, কারণ এই বাচ্চাদের তো একটা মাইন্ড আছে, লোকে ভাবে বাচ্চারা বোঝে না, এটা ভুল কথা। তো বাচ্চাদের একটা মাইন্ড আছে, সেটা খুব সেন্সিটিভ, ওদের সামনে সবসময় পজিটিভ কথা বলতে হবে। এবং তার অদ্ভুত, তার বোধহয় 3-4 সপ্তাহ পরেই ওরা এলো, তখন কিন্তু ভদ্রমহিলার পুরোপুরি তার চেহারাটা আলাদা, এবং উনি তখন খুবই পজিটিভ বলছেন, অনেকটা কমে গেছে, এবং যেগুলো বারণ করলাম। তো এই কাউন্সিলিং অনেক সময় কাজ করে, এবং আমি বলবো 90% ক্ষেত্রেই কাজ করে। খুব রেয়ার কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কাউন্সিলের কাছে পাঠাতে হয়। তবে আমরা যদি আগেকার দিনে সেতি নিয়ে একটা মিসকনসেপশন আরও ছিল, যে সেতির কারণ জানা নেই, এসব ভালো বলা হতো, এখনও হয়তো কেউ বলেন, এটা নিয়ে লোকে আরও বেশি কনফিউজড হয়ে যেত, কোনো মানে নিজের দিশা পেত না। তো আমরা যখন বোঝাই যে পেছনে একটা কেমিক্যাল থাকতে পারে এবং আছেই, তো তখন তারা অনেকটা নিজেকে সান্ত্বনা দিতে পারে এবং নিজেকে কনসোল করতে পারে। এবং এইভাবেই বেশিরভাগ পেশেন্টেরই কাউন্সেলিং করা যায়। ডাক্তারদের একটু সেন্সিটিভ হতে হবে এই ক্ষেত্রে, সেই বুঝে করতে হবে, কিন্তু সময় দিতে হবে। কিন্তু খুব রেয়ার, আমি এখনকার দিনে বলবো 5% হয়তো কিছু ক্ষেত্রে কাউন্সেলিং লাগে আর কি, লাগে। কিন্তু বেশিরভাগ পেশেন্টই আমাদের কথা অ্যাকসেপ্ট করেন এবং বুঝতে পারেন যে এটা ওরকম কোনো রোগ নয় যেটা নিয়ে এত কুসংস্কার, এত কিছু করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। মানে পজিটিভ ওয়েতেই লোকেকে আমরা ভাবাতে পারি, এবং সেটা সম্ভব, না সম্ভব কিছু না। স্যার, একটা নর্মাল মানুষের একটা মিথ আছে যে যে কোনো সাদা দাগ দেখলে যে এটা সেতি বা ভিটিলিগো। না, এটা তো ভুল, এটা অ্যাবসলিউট ভুল। সাদা ত্বকের অনেক রোগ হয়। প্রথম সবচেয়ে বেশি হয় ছুলি, যেটা সেইটাতে ছুলিটা খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখবো ওটা সাদা, কিন্তু এই দুধের সাদা না, মিল্কি হোয়াইট নয়, আবছা সাদা। আর খুব ভালো করে লক্ষ্য করলে লেন্স দিয়ে দেখা যায় ওখানে সূক্ষ্ম সূক্ষ্ম আঁশের মতো হয়। সেটিতেই আঁশও থাকবে না, আর সেটি হচ্ছে একদম মিল্কি হোয়াইট। এছাড়া আরও বাচ্চাদের একটা মুখে রোগ হয়, পিটিয়াসিস অ্যালবা বলে, রোদ্দুর টোদ্দুর লাগলে বেশি হয়। বাচ্চারা যখন স্কুলে স্পোর্টস করে দুপুরবেলা, ওটাও সাদা, ওটাও অনেকে সেতি বলে খুব কান্নাকাটি করতে করতে আসেন। আমরা বলি এটা সেতি তো নয়, এটা বাচ্চাদের মুখে প্রায়ই দেখি। স্কুল গোয়িং চিলড্রেন যারা দুপুরবেলা অনেকটা সময় ওই স্কুলে পিটি করার অদ্ভুত নিয়ম আছে, দুপুর 12টায় পিটি, মানে আমি জানি না আর্লি মর্নিং বা বিকেলের দিকে কেন করানো হয় না। অনেক সময় সানস্ক্রিনও অ্যালাউ, আমরা বাচ্চাদের আলাদা সানস্ক্রিন আছে, সেটা লাগিয়ে পিটি করতে বলি। অনেক সময় অ্যালাউও করা হয় না কিছু স্কুলে, এত অদ্ভুত নিয়ম। তো যাই হোক, এইটা পিটিয়াসিস অ্যালবা এটা সেতি নয়, অনেকে সেতি বলে আমাদের কাছে চলে আসে। তাছাড়া সাদা জরুল একটা আছে, যেটা অনেকে জন্মগতভাবে থাকে, সাদা জরুল, সেটা তো সেতি নয় কোনোভাবে। আর যেটা হচ্ছে কুষ্ঠ, এখনকার দিনে কুষ্ঠ খুবই কমে গেছে, নেই প্রায়, খুব কিছু জায়গায় পকেটস আছে, সেখানেও কিন্তু ওই দুধ সাদা হবে না। আর আরেকটা হচ্ছে কুষ্ঠ হলে সেই জায়গাটা অসাড় হয়, কিন্তু সেতির ওই জায়গাটা কোনো সেন্সেশন নর্মাল, মানে কোনো সার কম এরকম নয়। সেতিটা হচ্ছে একদম দুধ সাদা ইউজুয়ালি হয়, তবে কারুর পুড়ে গিয়েও দুধ সাদা হতে পারে, একদম ওরকম মিল্কি হোয়াইট হতে পারে কারুর জায়গা পুড়ে, বা কারুর হয়তো একটা কেমিক্যাল বার্ন হলো, একটা কেমিক্যাল লাগলো, তারপরে জায়গাটা সাদা হয়ে গেল, সেটাও দেখতে সেতির মতোই লাগবে, সেটা একদমই নয়, সেতির সঙ্গে তার কোনো সম্পর্ক। কিন্তু এইগুলো লোকের ভুল ধারণা, সাদা হলেই সেতিটা অ্যাবসলিউট ভুল। সাদা হলে আতঙ্ক না করে একজন ত্বকের ডাক্তারকে দেখাতে হবে, তিনি আইডেন্টিফাই করে দেবেন খুব সহজভাবে যেটা কি অসুখ। সেটা খুব ডিফিকাল্ট তো নয়, ত্বকের সব ডাক্তারই পারবেন। স্যার, চটজলদি যদি জিজ্ঞাসা করি স্যার আপনাকে, যে সেতি কোনো একটা পেশেন্ট সাদা একটা দাগ নিয়ে এলো, তো আপনি কি আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে? পরীক্ষা আমাদের বিশেষ কিছু করতে হয় না, আমরা ত্বকের সেতিটা চোখে দেখেই বলতে পারি, তার জন্য বিরাট কিছু পরীক্ষা নিরীক্ষার করতেই হয় না প্রায়। আর দু একটা ক্ষেত্রেই বললাম, যদি ওবেসিটি বা কিছু থাকে, আমরা একটা মানে একটু ওবেসিটি আছে বা তাদের হয়তো আমরা একটা হাইপোথাইরয়েড থাইরয়েড টেস্ট করি। আর কিছু ক্ষেত্রে ওষুধপত্র দিতে গেলে আরেকটা ভুল ধারণা যে সেতির সঙ্গে লিভার, অনেকে ভাবে সেতি মানেই লিভার খারাপ, এটা ভুল। সেতির সঙ্গে লিভারের এবং ত্বকের অনেক রোগের সঙ্গে এটা বলা হয় যে লিভার খারাপ, এটা ভুল। সেতির সঙ্গে লিভারের কোনো সম্পর্ক নেই, ত্বকের অনেক রোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু লিভারের টেস্ট আমরা কখনো করাই, সেটা সেতির জন্য না। ধরুন আমি একটা ওষুধ দেবো, তাকে একটা ওষুধ দেবো, সেই ওষুধের জন্য আমরা আসলে লিভার টেস্ট করাই যে লিভারটা ঠিক আছে কিনা, সেই ওষুধটা দিতে পারবো। কিন্তু সেতির সঙ্গে লিভারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এইটাও একটা ভুল মানুষের। সেতি মানে অনেকে বলেন ডাক্তারবাবু আমার লিভার খারাপ হয়ে গেছে, এটা আমরা বলি না, ভুল, এরকম ঠিক নেই। ঠিক আছে স্যার, এবার দর্শক বিন্দুরা অনেক কিছু জানতে পারলো, এবার আপনি ওনার দর্শকদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? মেসেজ হচ্ছে সেতি নিয়ে আতঙ্ক নয়, 1 নম্বর। সেতি নিয়ে অন্যকে, নিজেও যেমন কুল থাকবেন, অন্যের সেতি দেখলেও সেটা নিয়ে একদমই তাকে বেশি আতঙ্কিত করবেন না, তাকে কনসোলেশন দেবেন, পজিটিভ কথা বলবেন।
সেটি তো কারুর নিজের দোষে হয় না, কেউ নিজের ওষুধটা বানান না, তো সেটিটাকে ওইভাবে দেওয়া উচিত যেভাবে বিদেশের লোকেরা নেন। আর 2 নম্বর হচ্ছে প্রথম থেকেই ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। কুসংস্কারগুলো বিশ্বাস করা উচিত না, এই খাবো না ওই খাবো না, যেটা অনেক বাবা মা বাচ্চাদের বন্ধ করে দেন, টক বন্ধ, এগুলো খুব ভুল ক্ষতি করে। আর সবচেয়ে আগে কোনো কেমিক্যাল কারণ থাকছে কি না, সেটা তার দৈনন্দিন কেমিক্যাল। একটা মোজা পড়েছে ব্ল্যাক, সেই জায়গাটা পায়ে সাদা হয়ে যেতে পারে, ব্ল্যাক মোজা থেকে সাদা, ওই রঙটা ওটাও একটা ডাই। তো সেইগুলো কোনো কারণ থাকছে কিনা, অনেক স্কুল এখন ব্ল্যাক মোজা ছাড়া পড়তে দেবে না, এইসব অদ্ভুত আছে। তো আমি তখন বলি ভেতরে একটা সাদা মোজা পরে একটা ব্ল্যাক মোজা পড়ো। তো তার সাবস্টিটিউট হিসেবে কিছু প্রিকশন, ডাই বা গন্ধ, পারফিউম, এগুলো সম্বন্ধে বড়দেরও সচেতন থাকতে হবে, ঠিক আছে? আর বাচ্চাদেরও অনেক সময় বড়দের থেকে রোগটা হয়, বড়দের মানে ছোঁয়াচে নয়, আবার বলছি ছোঁয়াচে নয়, 100% নন ছোঁয়াচে রোগ, নন ইনফেকশাস। বড়দের থেকে কী করা হয়, কেউ একটা ডাই ইউজ করছেন সেটা বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে, বা একটা ফ্রেগনেন্স ইউজ করছেন সেটা বাচ্চাটা ক্ষতি করতে পারে, এইগুলো সতর্ক হতে হবে। কিন্তু এটা ছোঁয়াচ লেগে হচ্ছে না। আর বংশে থাকলেই হবে এরকম ধারণা করার কোনো মানে নেই। সে তো অনেক লোকই বংশে থাকলে হয়, কিন্তু তার মানেই হবে, যেমন ডায়াবেটিস বংশে অনুসারে থাকে বলেই হবে, সবার হবে এমন কোনো কথা নেই, কারো কারো হয়। ছোটো থেকে কেমিক্যাল, আমি মূল কথাটা বলছি, কেমিক্যাল থেকে নিজেকে সতর্ক, সেইটা আমাদের দেশে 100% সম্ভব না, তার সাবস্টিটিউট হিসেবে কিছু কিছু ভেবে নিয়ে সেটা চলতে হবে। আর আতঙ্ক না করে ত্বকের ডাক্তারকে দেখাতে হবে, তিনি তার প্রয়োজনীয় ট্রিটমেন্ট করবেন। ট্রিটমেন্টটা প্রথম থেকে করতে হবে যাতে অল্প অবস্থায় রোগটাকে কন্ট্রোল করে দেওয়া এই। আর খাবারের সঙ্গে সম্পর্ক নেই, তো খাবার বন্ধের কোনো যুক্তি নেই, এই মোটামুটি। দর্শক বিনোদের বলবো যে আর সানস্ক্রিন ইউজ করবেন অবশ্যই, সেটি সানস্ক্রিন ইউজ করবেন রোদে বেরোলে। বাচ্চাদের আলাদা বেবি সানস্ক্রিন পাওয়া যায়, আর বড়দের আলাদা, কারণ বেশি অতিরিক্ত সূর্য আলো সেটি বেড়ে যেতে পারে। আর ট্রিটমেন্ট যেটা আমরা করি সেটা ডাক্তারবাবুরা করবেন, সেটা পেশেন্ট নিজে রোদে দাঁড়িয়ে নিজের ট্রিটমেন্ট করবেন না, তাতে ক্ষতি হয়ে যাবে। দর্শক বিনোদের বলব যে এতক্ষণ স্যার খুব সুন্দর করে সেটিটা বুঝিয়ে দিলেন। তো সেক্ষেত্রে যাদের বাড়িতে কারোর আছে বা বন্ধু বান্ধব কারোর এই অবস্থার মধ্যে আছে এবং একটা মানসিক রোগ এসে চলে আসছে, তো অযথা চিন্তা ভাবনা না করে বা ভয় না পেয়ে, মনে হয় স্যার যেরকম বললেন যে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে এসে সেটা সম্পর্কে জেনে এবং আইডেন্টিফিকেশন করা যে কোনখান থেকে রোগটা আমার আসছে, তো সেই রাস্তাটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে স্প্রেড হয়ে যাওয়া বা বেড়ে যাওয়ার এই জিনিসটা তখন কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে যদি কারোর ভার্টিগো বা এই সমস্যা হয়, অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন, স্যারের নাম্বারও দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস বলবো যে নিজেদের যত্ন রাখুন, খেয়াল করুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যদি অন্য কোনো ফ্যামিলির কেউ এই রোগে ভুগছেন তার জন্য। কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন রেগুলার আপডেটেশনের জন্য, আপডেট পাওয়ার জন্য। আর এই বলে আজকের এপিসোডটি শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।